আমরা আগেই পড়ে এসেছি যে সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। এ সম্বন্ধে অনেক পরীক্ষা নিরীক্ষা আছে যার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। তো এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কত হবে তা নির্ণয় করেন ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব। এ সম্পর্কে তিনি একটি সূত্র প্রকাশ করেন, যে সূত্রটি হলো কুলম্বের সূত্র নামে পরিচিত। তো আজকে আমাদের টপিক কুলম্বের সূত্র। তো বিজ্ঞানী কুলম্ব বলছেন যে যদি দুটি বিন্দু আধান ধরে নিলাম আমরা Q1 এবং Q2 পরস্পরের থেকে একটা দূরত্বে বা ব্যবধানে থাকে, ধরে নিলাম আমরা R ব্যবধানে আছে। তো তাদের মধ্যে যদি আকর্ষণ বল বা বিকর্ষণ বল যাই ক্রিয়া করুক না কেন, সেই স্থির তড়িৎ বল সমানুপাতিক হবে কার সঙ্গে? না Q1 এবং Q2 ইহাদের গুণফলের সঙ্গে, এবং ব্যস্তানুপাতিক হবে দূরত্বের বর্গের সাথে। তো এই দুটিকে যদি আমরা একত্রে লিখি তাহলে দাঁড়ায় F ভ্যারিস Q1 Q2 বাই R²। সমানুপাতিকটিকে যদি আমরা সমান করি তাহলে তখন দাঁড়ায় F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R²। এই K হলো কি? K হলো আমাদের সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ আমরা বলতে পারি এই Q1 এবং Q2-র মান যত বৃদ্ধি পাবে, F স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণের বলের মান তত বৃদ্ধি পাবে, এবং R যত বৃদ্ধি পাবে তত F স্থির তাড়িতিক বলের মান তত হ্রাস পাবে, এবং R যত কমবে তত এই স্থির তাড়িতিক আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান তত বৃদ্ধি পাবে। তো এখন যদি আমরা এই কে এর যদি আমরা এর রাশিমালা দেখি তাহলে সেটা দেখায় থাকে কি 1/4πε। এই এপসিলনকে বলা হয় কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ইংলিশে পারমিটিভিটি। যদি শূন্য মাধ্যম হয় তাহলে শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য আমরা এপসিলন না ব্যবহার করে আমরা এপসিলন নট বা এপসিলন 0 দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের বায়ু মাধ্যমের সমীকরণটা কি দাঁড়ায়? কুলম্বের সূত্রটা কি দাঁড়ায় বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমের জন্য? কুলম্বের সূত্রটা তাহলে কি দাঁড়ায়? F ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই R²। এখান থেকে এপসিলন নট সমান কি দাঁড়ায়? এপসিলন নট সমান দাঁড়ায় 1/4π Q1 Q2 বাই F R²। এখানে বলা প্রয়োজন এই সমস্ত ঘটনা করছি আমরা এসআই পদ্ধতি যদি না হতো তাহলে কিন্তু আমরা এই এপসাইলন নট 4πε বা 4πε0 কে আমরা পেতাম না। তো এই সমীকরণ থেকে এপসিলন নটের একক কি দাঁড়ায়? এপসিলন নটের একক দেখো উপরে আছে Q1 Q2-র এসআই পদ্ধতিতে একক হচ্ছে আমাদের কুলম্ব, তাহলে এখানে আসছে আমাদের কুলম্বের স্কয়ার। নিচে F অর্থাৎ বল, তাহলে নিউটন টু দি পাওয়ার -1, আর R এসআই পদ্ধতিতে R এর একক হচ্ছে মিটার, তাহলে হবে মিটার টু দি পাওয়ার -2। এসআই পদ্ধতিতে আমরা এর একক পেলাম। মাত্রা কি দাঁড়াবে? এপসিলন নটের মাত্রা, এপসিলন নটের জায়গায় যদি আমাদের এপসিলন থাকতো তাহলে একই হতো। এপসিলন নটের মাত্রা কি দাঁড়াবে? 1/4π। এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, তাই এর কোনো মাত্রা নেই, মাত্রা 1। Q1 এর মাত্রা হচ্ছে IT, যেখানে I হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। আমরা জানি প্রবাহ মাত্রার মাত্রা হলো আমাদের I, তো IT। এখানে আরো একটা আছে Q2, তারও হবে কি IT। নিচে থাকছে আমাদের F এর মাত্রা হচ্ছে mL T⁻², এবং R² এর মাত্রা হচ্ছে L²। তাহলে দাঁড়াচ্ছে আমাদের মাত্রাটা কি I² T² বাই mL³ T⁻²। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে কি? তাহলে m⁻⁻1 L⁻³ T⁻4 এবং I²
এপসাইলং নট বা এপসিলং এর মাত্রা দাঁড়াচ্ছে m⁻⁻1 l⁻³ t⁴ এবং i²। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে এই এপসাইলং নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন⁻1 এবং মিটার⁻²। তাহলে 1/4 এপসাইলং নট যেটা আমরা পেয়েছিলাম আগে ধ্রুবক কে এর জায়গায়, তাহলে তার মান কত দাঁড়ায় 1 নিচে থাকছে আমাদের 4, পাই এর মান হচ্ছে 3.14 এবং এপসাইলং নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। এটা করলে আমাদের দাঁড়ায় 9 ইন্টু 10⁹। এককটা কি হবে? এর উল্টো, মানে নিউটন, মিটার স্কোয়ার এবং কুলম্ব⁻²। অর্থাৎ তখন স্থিরতারিতিক বলটির দেখতে কিরকম হবে 1/4 এপসাইলন নট রাশিমালাটা Q1 Q2/r²। এটা আমাদের ছিল 1/4 এপসাইলন নটের জায়গায় আমরা বসিয়ে দেবো 9 ইন্টু 10⁹, তাহলে Q1 Q2/r²। অবশ্যই এটা আমাদের যেহেতু একটি বল, তাহলে এর একক হবে এসআই পদ্ধতিতে নিউটন একক, কারণ আমরা সব এগুলো এসআই পদ্ধতিতে করছি। এসআই পদ্ধতির জন্যই আমরা এখানে 4 এপসিলং নট এটা আমরা ব্যবহার করেছি। এখানে আমরা আরো একটি ধ্রুবকের কথা জানবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? যখন কোনো একটি মাধ্যমকে আমরা শূন্যস্থান দ্বারা প্রতিস্থাপন করব, তখন সেক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা বলছে কে ইকুয়ালস টু হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই দুইয়ের অনুপাতকে আমরা বলবো কে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসাইলং দিয়ে প্রকাশ করেছিলাম এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসাইলং নট দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে আমাদের কে সমান দাঁড়াচ্ছে কি এপসিলং নট। তাহলে এখান থেকে আমরা এপসিলং সমান কি পাচ্ছি? কে এপসিলং নট। তাহলে তখন আমাদের কুলম্বের সূত্রের রূপটা কিরকম দাঁড়াবে? যে কোনো মাধ্যমের জন্য স্থিরতারিতিক বল এফ সমান তাহলে কি দাঁড়াবে 1/4 এপসিলং। যে কোনো মাধ্যমের জন্য আমরা এপসিলং ব্যবহার করব, শূন্য মাধ্যমের জন্য একমাত্র আমরা এপসিলং নট প্রকাশ করব বা এপসিলং 0 দিয়ে প্রকাশ করব। তাহলে Q1 Q2/r²। এখন এপসিলং এর জায়গায় যদি আমরা কে এপসিলং নট বসাই, তাহলে 1/4 কে এপসিলং নট Q1 Q2/r²। তো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য শূন্য বা বায়ু মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান হচ্ছে 1। তখন আমাদের এফ সমান দাঁড়াবে 1/4 কে এর মান বসে দিল এপসাইলং নট Q1 Q2/r²। এখন দেখে নিই কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। ধরে নিলাম আমরা মূলবিন্দুর সাপেক্ষে একটি Q1 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে কত না R1, অবস্থান ভেক্টর হচ্ছে R1, এবং আরো একটি আধান যেটা হচ্ছে Q2, তার অবস্থান ভেক্টর হচ্ছে কত R2। তো এখন এই Q1 এর Q2 এর মধ্যে একটা ব্যবধান আছে, তাহলে এই ব্যবধানে থাকার জন্য কি হবে? এদের মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। তো যে স্থিরতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করবে আমরা বললাম যে Q1 আধানের জন্য Q2 এর উপর প্রযুক্ত বল F1 2 মানে 1 নম্বরের জন্য 2 নম্বরেরও প্রযুক্ত বল, সেটাকে আমরা F12 দিয়েও প্রকাশ করতে পারি। সেটা সমান কি হবে 1/4 এপসাইলং নট Q1 Q2/r। এই বল কোন দিকে ক্রিয়া করবে? F12 1 নম্বর আধানের জন্য 2 নম্বর আধানের উপর প্রযুক্ত বল, তাহলে এই বরাবর ক্রিয়া করবে F12।
অর্থাৎ সেটা কোন অভিমুখে ক্রিয়া করছে, 1 2 2, অর্থাৎ R12 এই অভিমুখে। তাহলে আমরা এখানে বসাবো R12 এর স্কোয়ার, এবং এটি কোন অভিমুখে কাজ করছে না, R12 এর ক্যাপ। এটা হলো আমাদের ম্যাগনিটিউড মানে মানটা, এটা হলো আমাদের অভিমুখ। F12 বলটার অভিমুখ কোনটা, মানে 1 নম্বর আধানের জন্য 2 নম্বরের উপর প্রযুক্ত বল, তাহলে কোন দিকে ক্রিয়া করছে না 1 থেকে 2 এর দিকে। তাহলে তখন আমরা সমীকরণটাকে আমরা এইভাবে প্রকাশ করব। এখন Q2 আধানের উপর, Q2 আধানের জন্য Q1 এর উপর প্রযুক্ত বল কত হবে, প্রযুক্ত বল, তখন আমরা F2 এর জন্য 1 এর উপর, তাহলে 2 2 1, সংক্ষেপে আমরা F21 দিয়ে প্রকাশ করব। সেটা হবে 1/4πε0 Q1 Q2 R। এটা কোন দিকে ক্রিয়া করবে, 2 to 1, তাহলে এই বরাবর, অর্থাৎ F2 to 1। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে R21 এর স্কোয়ার, দিকটা কোন দিকে হবে, R21 ক্যাপ। তো R21 ক্যাপ আমরা জানি যে কোনো একটি ভেক্টরের ইউনিট ভেক্টর মানে বোঝায় এ ভেক্টর এবং তার মান। তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি, তাহলে 1/4πε0 Q1 Q2 R21 এর স্কোয়ার, এটা হচ্ছে R21 ভেক্টর R21। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1/4πε0 Q1 Q2 R21 এর কিউব R21 ভেক্টর। একইভাবে আমাদের এটাও দাঁড়াবে 1/4πε0 Q1 Q2 R12 এর কিউব, এবং এখানে দাঁড়াবে R12 ভেক্টর। তো এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা ছবি থেকে বলবো তাহলে F21 কোন দিকে কাজ করবে, এই বরাবর, সরি R21 কাজ করবে তাহলে 2 থেকে 1 এর দিকে, 2 থেকে 1 এর দিকে। তো এখন ছবি থেকে আমরা যদি ত্রিভুজ সূত্র ফেলি, ভেক্টরের ত্রিভুজ সূত্র ফেলি, তাহলে R1 R21 এবং R2 যে R2 ভেক্টর প্লাস R21 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমাদের R1 ভেক্টর। তাহলে এখান থেকে R21 সমান কি পাচ্ছি আমরা, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। একইভাবে R1 এবং R2 এর মধ্যে কি সম্পর্ক না, R1 প্লাস R12 ভেক্টর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমাদের R2 ভেক্টর। তাহলে বা R12 ভেক্টর সমান দাঁড়াচ্ছে আমাদের R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তো এখন R1 মাইনাস R2 দাঁড়াচ্ছে আমাদের R21 ভেক্টর, আর R12 দাঁড়াচ্ছে আমাদের R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে আমরা বলতে পারি R21 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস R12 ভেক্টর, R21 ভেক্টর হচ্ছে আমাদের মাইনাস R12 ভেক্টর। তাহলে এখন এখানে দুটো সমীকরণ আমরা পেলাম, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। সেখানে আমরা দেখব Q1 Q2 R12 কিউব এবং R21 কিউব, যেহেতু R21 আর একেবারে বিপরীত চিহ্ন বিশিষ্ট, কিন্তু ইয়াদের ম্যাগনিটিউড বা মান কিন্তু ইয়াদের সমান। তাহলে আমরা শুধু দেখতে পাবো R12 আর এখানে আছে আমাদের R21। তাহলে তখন আমরা বলতে পারি অতএব F21 ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের F12 ভেক্টর। তাহলে তখন আমরা বলবো, অর্থাৎ 1 নম্বর আধানটি Q1 আধানটি Q2 এর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে, ঠিক Q2 আধানটিও কি হবে, Q1 এর উপর একই পরিমাণ বল প্রয়োগ করবে, শুধু কি একে অপরের বিপরীত। কুলম্বের সূত্রটা আমরা আরো একবার লিখে নিচ্ছি, F ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 R²। তো এখন এখানে যদি Q1 সমান Q2 মানে দুজনের আধান সমান আমরা ধরে নিলাম Q, দুটো আধানের মান হচ্ছে সমান, আর সমান হচ্ছে 1 মিটার, সিজিএস পদ্ধতিতে যদি 1 মিটার হয়
এবং এফ এর মান যদি হয় 9 ইন্টু 10⁹, এবং 1/4πε0 এর মান তো আমরা আগেই জেনে এসেছি 9 ইন্টু 10⁹ নিউটন যদি হয়, তাহলে তখন আমরা এই সমীকরণে যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 9 ইন্টু 10⁹ ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ Q²/1। তাহলে এখান থেকে আমরা Q² সমান কি পাচ্ছি না 1, বা Q সমান আমরা পাচ্ছি +-1। অর্থাৎ যদি আধান দুটো একক পরিমাণ হয়, অর্থাৎ আধান দুটো যদি একক পরিমাণ হয়, কখন হবে? যখন দুটি আধান মানের আধান 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে যদি ওদের মধ্যে স্থিরতারিতে আকর্ষণ বলের পরিমাণ যদি 1 নিউটন 9 ইন্টু 10⁹ নিউটন হয়, তাহলে তখন আধান দুটির মান দাঁড়ায় কত? 1। তখন সেই আধানের মানটাকে আমরা বলবো 1 কুলম্ব। অর্থাৎ দুটি সমমানের আধান যদি 1 মিটার দূরত্বের ব্যবধানে থেকে উহাদের মধ্যে যদি স্থিরতারিতে আকর্ষণ বলের মান হয় 9 ইন্টু 10⁹, তাহলে ওই আধান দুটির প্রত্যেকটিকে আমরা বলবো 1 কুলম্ব করে, 1 কুলম্ব আধান। এখান থেকে আমরা কুলম্বের সংখ্যা দিতে পারি। তাহলে এসআই পদ্ধতিতে আমরা আধানের একক বললাম কি? আধানের একক হচ্ছে কুলম্ব, যাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা চিহ্নিত করে থাকি। সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধান আমরা বলে থাকি। তো এই সিজিএস পদ্ধতির সঙ্গে এসআই এর কি সম্পর্ক? বলা হয় 1 কুলম্ব সমান হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান। এটা আমাদের মনে রাখতে হবে। 1 কুলম্ব সমান হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান। এতক্ষণ আমরা দেখলাম দুটি আধান যদি অবস্থান করে তাহলে দুটি আধানের মধ্যে একটির জন্য আরেকটির ওপর ক্রিয়াশীল বল কি হয়। যদি এমন একটি সংস্থা হয় যেখানে একাধিক বলবো না, ততোধিক, মানে 2-এর বেশি যদি আধান উপস্থিত থাকে, তখন সেখানে কি ঘটনা ঘটবে? আমরা ধরে নিলাম একটি জায়গা যেখানে হচ্ছে Q1, Q2, Q3, Q4, Q5 এরকম তো অনেকগুলি আধান একসাথে অবস্থান করছে। তখন Q1 এর আধানের ওপর Q2, Q3, Q4, Q5 প্রত্যেকেই বল প্রয়োগ করবে। তাহলে Q1 আধানের উপর মোট বল কত হবে? মোট বল হবে কত? 2 এর জন্য হবে কত? F21। 3 নম্বর আধানটির জন্য হবে F31, 4 নম্বর আধানটির জন্য হবে F41, 5 নম্বরটির জন্য হবে F51। এরকম যদি আরো আধান থেকে থাকে তাহলে প্রত্যেকটির জন্য এরকম ... এখন F21 মানে আমরা কি করেছিলাম? একটু আগেই আমরা করে এসেছিলাম যে 1/4πε0 Q1 Q2 R21 এর কিউব R21 ভেক্টর। তোমরা ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে গিয়ে দেখতে পারো, সমীকরণটা এটা ছিল। একইভাবে F31 এর জন্য কি সমীকরণটা দাঁড়াবে? F31 মানে হচ্ছে 3 নম্বর আধানটি মানে Q3 এর জন্য হচ্ছে Q1 এর উপর প্রযুক্ত বল। তাহলে তখন হবে Q1 Q3 R31 কিউব R31 ভেক্টর। একইভাবে যদি n সংখ্যক আধান থেকে থাকে তাহলে n তম আধানটি 1 নম্বর মানে Qn আধানটি Q1 আধানের ওপর কত বল প্রয়োগ করবে? Fn1। তাহলে 1/4πε0 Q1 Qn Rn1 কিউব Rn1 ভেক্টর। তাহলে অতএব Q1 আধানের ওপর প্রযুক্ত বল, মোট বল হচ্ছে F1 দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে জানাচ্ছে আমাদের এই সমীকরণ থেকে, দেখো 1/4πε0 আমাদের কমন চলে যাচ্ছে। তাহলে থাকছে Q1 Q2 R21 কিউব R21 ভেক্টর, Q1 Q3 R31 কিউব R31 ভেক্টর প্লাস ... n তমর জন্য হবে
কিউ ওয়ান কিউ এন বাই আর এন ওয়ান কিউব আর এন ওয়ান ভেক্টর। তাহলে এটা বেরোলো আমাদের n সংখ্যক আধানের জন্য n সংখ্যক আধানের জন্য Q1 আধানের ওপর আধানের উপর প্রযুক্ত মোট বল দাঁড়ালো আমাদের F1। তাহলে একইভাবে Q2 আধানের ওপর মোট প্রযুক্ত বল কত হবে? তাহলে কত হবে? F2 ইকুয়ালস টু 1/4πε0। কে দেবে? 2 নম্বর বস্তুটার ওপর 1 নম্বর বস্তু দেবে, তাহলে Q1 Q2 বাই R। এটাকে তখন আমরা লিখব কি 1 2 কিউব আর 1 2 ভেক্টর। আর কি দেবে? 3 নম্বর বস্তুটা দেবে, তাহলে তার জন্য হবে Q3 Q2 আর 3 2 কিউব আর 3 2 ভেক্টর। এইভাবে ডট 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 n তম আধানটি দেবে, তাহলে R2 Q2 কিউএন বাই আর N2 কিউব আর N2 ভেক্টর। তাহলে আমরা ইন জেনারেলি বলতে পারি যে কোনো একটি আধান যদি i তম আধান বলি, তাহলে QI আধান যদি বলি, সাধারণভাবে 1 নম্বরের ওপর মোট প্রযুক্ত বল F1, 2 নম্বর আধানের ওপর মোট প্রযুক্ত বল হচ্ছে F2, তাহলে QI আধানের ওপর মোট প্রযুক্ত বল তাহলে আমরা Fi দ্বারা চিহ্নিত করব। তাহলে তার ওপর কে প্রয়োগ করবে? না 1 নম্বর ঠিক করলে তাহলে কি হবে? Q1 QI বাই আর 1i কিউব আর 1i ভেক্টর। 2 নম্বর QI এর ওপর দেবে, Q2 আধানটি QI এর ওপর দেবে, সেটাই হবে কত? Q2 QI আর 2i কিউব আর 2i ভেক্টর। এইভাবে ডট 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 QN আধানটি QI এর ওপর কত দেবে? QN ইন্টু QI বাই আর NI কিউব আর NI ভেক্টর। তাহলে ইন জেনারেলি আমরা এটাকে লিখতে পারি সামেশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি যে সামেশন কিউ, দেখো 1 2 এরপর আসবে 3 4 5 করে করে QN, তাহলে এটাকে আমরা QJ দিয়ে প্রকাশ করলাম। এটা তো আমার QI থাকছে, তাহলে নিচে হচ্ছে আমাদের আর 1 2 3 4 করে যাচ্ছে, তাহলে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, তাহলে তখন আমরা সেখানে দেবো J আর থাকবে কি I, তার হচ্ছে কিউব। ঠিক একইভাবে ভেক্টরটা কি দাঁড়াচ্ছে 1 2 3 4 চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এখানে দিলাম J আর এখানে দিয়ে থাকলো আমাদের I এর ভেক্টর। এখানে কে পরিবর্তন হচ্ছে? না J পরিবর্তন হচ্ছে। কোথা থেকে কোথা? না 1 থেকে N। দেখো কখনো J এর জায়গায় 1 বসছে, তখন Q1 R1, এখানে R1। যখন J এর জায়গায় 2 বসছে তখন 2 2 2। এবার যখন J এর জায়গায় N বসছে তখন N, এখানে N, এখানে N, কিন্তু আইটা সেম থাকছে। তাহলে আমাদের ইন জেনারেলি আমরা সামেশন দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারি, যেখানে J হচ্ছে 1 থেকে N এর মধ্যে। অবশ্যই এখানে একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে I ইজ নট ইকুয়াল টু J। I যদি J এর সঙ্গে সমান হয়, অর্থাৎ 1 নম্বর আধানটি 1 নম্বর আধানকে বল প্রয়োগ করছে, এটি সম্পূর্ণ অযৌক্তিক। বা 2 নম্বর বস্তুটি 2 নম্বর বস্তুকে বল প্রয়োগ করছে, এটা সম্পূর্ণ একটি অযৌক্তিক কথা। এই কথার কোনো মানে নেই, এটি একটু অর্থহীন কথা। সেই জন্য আমাদের I ইজ নট ইকুয়াল টু J, এবং J কোথা থেকে কোথা ভ্যারি করছে? না 1 থেকে N। কখনো J এর জায়গায় 1, কখনো 2, কখনো 3, এইভাবে আমরা কি করছি? যোগ করে যাচ্ছি N সংখ্যক পর্যন্ত। আবার 1/4πε0 সামেশন ওভার J ইকুয়ালস টু 1 to N QJ QI। এখান থেকে আমরা JI এর মাথায় স্কোয়ার দিলাম এবং একটা কি করলাম? এর নিচে ভাগ করলাম, কারণ এর নিচে ভাগ করা মানে এটা আমাদের আবার কি দাঁড়ায়? না 1/4
4πε0 summation j equals to 1 j equals to 1 to n qj qi by r ji এর স্কয়ার, এটা দাঁড়ায় আমাদের r j i ক্যাপ। অর্থাৎ একটি স্থানে যদি এরকম একাধিক বা ততোধিক আধান যদি থেকে থাকে, তাহলে আমরা এইভাবে কুলম্বের সূত্র প্রয়োগ করে যে কোনো একটি আধানের উপর মোট প্রযুক্ত বল আমরা এইভাবে গণনা করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যদি বিন্দু আধান থাকে তাহলে তার জন্য কিরকম ভাবে কুলম্বের সূত্র অনুযায়ী স্থিরতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করবে। কিন্তু এখন যদি আধানটি বণ্টিত অবস্থা বা ছড়িয়ে থাকে, তখন সেক্ষেত্রে কিরকম ভাবে আমরা স্থিরতারিতিক আকর্ষণ বা বিকর্ষণ বল বার করব, সেটা আমরা এবার দেখে নিই। আধানের রৈখিক বন্টন, অর্থাৎ এক্ষেত্রে যদি একটি রেখা বরাবর আধান বণ্টিত বা ছড়ানো অবস্থায় থাকে, তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে আধানের রৈখিক ঘনত্ব বার করতে হবে। আধানের রৈখিক ঘনত্ব আমরা একে ল্যামডা দ্বারা প্রকাশ করি, যার অর্থ কি না মোট আধান, ওই সমগ্র লাইনটা জুড়ে বা রেখাটা জুড়ে সমগ্র আধান বাই দৈর্ঘ্য, রেখাটির দৈর্ঘ্য যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো যে একক দৈর্ঘ্যে কতটি পরিমাণ আধান আছে, যাকে আমরা আধানের রৈখিক ঘনত্ব দ্বারা প্রকাশ করছি। তো তখন আমরা কি করবো, এখানে একটি ক্ষুদ্র একটুখানি অংশ নেব, যেটাকে আমরা বলছি ডিএল। তাহলে এই ডিএল অংশে আধানের পরিমাণ কত, ডিএল অংশে আধানের পরিমাণ, একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ হচ্ছে ল্যামডা, তাহলে ডিএল অংশে হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, যেটাকে আমরা কি করলাম ক্ষুদ্র আধান হিসেবে আমরা ডিকিউ বললাম। তাহলে এই ডিএল অংশের আধানের জন্য আর দূরত্বে যদি কোনো কিউ জিরো আধান থেকে থাকে, এটা একটা স্ট্রেট লাইন যদি ধরে নিই, তাহলে আর ভেক্টর, তাহলে এই ডিএল অংশের আধানের জন্য কিউ জিরো এর উপর প্রযুক্ত বল কত হবে, প্রযুক্ত বল কুলম্বের সূত্র অনুযায়ী কি হবে না, যদি আমরা তাকে ক্ষুদ্র বলের জন্য আমরা ডিএফ দিয়ে প্রকাশ করে দেখি, ডিকিউ ডিএল অংশের জন্য আমরা ডিএফ দিয়ে প্রকাশ করলাম, তাহলে কত হবে 1/4πε0 কিউ জিরো ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, কারণ কি আর ক্যাপ বরাবর আমাদের ক্রিয়া করবে, তাহলে 1/4πε0 কিউ জিরো ডিকিউ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার আর ভেক্টর। তাহলে সমগ্র রেখাটির জন্য কিউ জিরো আধানের উপর প্রযুক্ত বল কত হবে, আধানের উপর প্রযুক্ত মোট বল তাহলে কি দাঁড়াবে না ইন্টিগ্রেশন অফ ডিএফ, আমরা ইন্টিগ্রেশন আগে শিখেছি, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, তাহলে 1/4πε0 হচ্ছে আমাদের ধ্রুবক, বাইরে বেরিয়ে এলো, তাহলে ভিতরে থাকলো কিউ জিরো ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার, এবং দিকটা হবে কি আর ক্যাপ বরাবর। এখানে আমরা যে সমাকলন করব, সেই সমাকলনটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকলন বলে থাকবো। সমাকলন অনেক ধরনের হয়, এক্ষেত্রে আমাদের পথ সমাকলন করব, এরপর আমরা আসবো ক্ষেত্র সমাকলন, তারপর আসবো আমাদের আয়তন সমাকলন। এখানে আমাদের ভেক্টর চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ আমরা ডান পক্ষে ভেক্টর চিহ্ন ব্যবহার করেছি, তাহলে ডিএফ ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টর ইকুয়ালস টু ডিএফ ভেক্টর ইন্টিগ্রেশন সমান এটা। আধানের ক্ষেত্র বন্টন, অর্থাৎ এক্ষেত্রে আধান যদি একটি ক্ষেত্রফল বরাবর ছড়ানো থাকে, ক্ষেত্রফল বরাবর যদি আমাদের ছড়ানো অবস্থায় থাকে, তখন সেক্ষেত্রে আর দূরত্বে কিউ জিরো যদি আমাদের একটা আধান দেখে থাকে, তাহলে তার উপর প্রযুক্ত বল কত, এটা করতে গেলে আমাকে আগে আধানের তলমাত্রিক ঘনত্ব জানতে হবে। তলমাত্রিক ঘনত্ব কি না আধান বাই ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, যেটাকে আমরা কখনো কখনো সিগমা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ক্ষুদ্র একটা অংশ নেব, ক্ষুদ্র একটা ক্ষেত্রফল অংশ নেব, যদি আমরা সেটাকে ডিএস বলে থাকি, তাহলে ডিএস অংশে আধানের পরিমাণ কত, ডিএস অংশে
আধানের পরিমাণ। একক ক্ষেত্রফলের জন্য হচ্ছে সিগমা, তাহলে সিগমা ইন্টু ডিএস, যেটাকে আমরা ক্ষুদ্র আধানের জন্য আমরা ডিকিউ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই ডিএস অংশের জন্য আর দূরত্বে যে কিউ জিরো আধানটা থেকে আছে, তাহলে আর দূরত্বে যে কিউ জিরো আধানটা আছে, তাহলে অংশের জন্য কিউ জিরোর ওপর প্রযুক্ত বল তাহলে কত হবে? প্রযুক্ত বল কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0 কিউ জিরো ডি কিউ বাই আর স্কোয়ার। দিকটা কোন দিকে হবে? না আর ক্যাপ বরাবর। এটাকে আমরা ডিএফ দিয়ে প্রকাশ করলাম। কেন না ডিএস ক্ষুদ্র অংশের জন্য আমরা কি করলাম? বলটাকেও আমরা ক্ষুদ্র দ্বারা প্রকাশ করলাম। তাহলে সমগ্র ক্ষেত্রফলের জন্য কি হবে? সমগ্র ক্ষেত্রফলের জন্য কিউ জিরো উপর প্রযুক্ত মোট বল সমান এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএফ। তাহলে 1/4πε0 আমাদের ধ্রুবক বেরিয়ে এলো, ভিতরে থাকছে আমাদের কিউ জিরো ডি কিউ আর স্কোয়ার। আর ক্যাপ ডিকিউর মানটা আমরা এখান থেকে বসিয়ে দিই, তাহলে 1/4πε0 কিউ জিরো সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। অবশ্যই এখানের যে সমাকলনটা করবো, সেই সমাকলনটা অবশ্যই আমাদের সারফেস ইন্টিগ্রেশন বা ক্ষেত্র সমাকলন করতে হবে। এস দিয়ে আমরা ক্ষেত্র সমাকলন চিহ্নিত। এখানে আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ যেহেতু আমরা এদিকে ডান পক্ষে ভেক্টর চিহ্ন দিয়েছি, তাহলে এফ ভেক্টর বা এখানে হচ্ছে ডিএফ ভেক্টরের ইন্টিগ্রেশন সমান এটা। আধান আয়তন বন্টন, অর্থাৎ যখন আধান আয়তন জুড়ে ছড়িয়ে পড়বে তখন সেক্ষেত্রে আমরা আধানের আয়তন বন্টন পাবো। তবে সেক্ষেত্রে আমাদের বার করতে হবে যেটা আয়তন ঘনত্ব, আয়তন মাত্রিক ঘনত্ব, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। কি করে বার করব? না আধান, মোট আধান বাই আয়তন, মোট আধান বাই আয়তন করলে আমরা আধানের আয়তন মাত্রিক ঘনত্ব পাবো। একে আমরা রো দিয়ে প্রকাশ করে থাকি। তো এরকম আমরা একটা আয়তন নিয়েছি, যে আয়তনের একটা পাশে আমাদের কিউ জিরো আধান অবস্থান করছে। তো এই সমগ্র আয়তন বা সমগ্র যে আধান আছে, সেই আধানের জন্য কিউ জিরোর উপর কত বল প্রয়োগ করব? কি করে আমরা করব? না প্রথমে আমাদের কাজ হবে এখানে আমরা প্রথমে একটা আয়তন ধরে নেব, ক্ষুদ্র একটা আয়তন ধরে নেব, সাপোজ ডি ভি। তাহলে ডিভি অংশে তাহলে আধানের পরিমাণ কত? আধানের পরিমাণ ডি কিউ দিয়ে প্রকাশ করব। ক্ষুদ্র আধানের জন্য হবে কত? একক আয়তনের জন্য হচ্ছে রো, তাহলে ডিভির জন্য হচ্ছে রো ইন্টু ডিভি। তাহলে ডিভি অংশের জন্য আর দূরত্বে অবস্থিত কিউ জিরো আধানের ওপর তাহলে প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল ডিভির জন্য আমরা বলবো কি ডিএফ। তাহলে হবে কি কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0 কিউ জিরো, এর আধান হচ্ছে কত? ডি কিউ বাই আর স্কোয়ার। কোন দিক বরাবর হবে? না আর ক্যাপ। তাহলে 1/4πε0 কিউ জিরো ডি কিউ এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম, রো ডিভি আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে সমগ্র আয়তনের জন্য কিউ জিরো আধানের ওপর প্রযুক্ত বল তাহলে কত হবে? এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএফ। এখানে আমাদের ভেক্টর দেওয়া উচিত, এদিকে আমরা ভেক্টর ব্যবহার করেছি। তাহলে 1/4πε0 কিউ জিরো রো ডিভি আর স্কোয়ার আর ক্যাপ। এক্ষেত্রে আমরা কি ধরনের ইন্টিগ্রেশন করব? না ভলিউম ইন্টিগ্রাল বা আয়তন সমাকলন, ভি দিয়ে আমরা ইন্টিগ্রেশনের নিচে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তো এই হলো বিভিন্ন ক্ষেত্রে কুলম্বের সূত্রের ব্যবহার। আমি ভিডিওটির মাধ্যমে প্রায় অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করো।
থ্যাংক ইউ।